evening. Thank you everyone for joining. So আপনারা জানেন যে আমরা আমাদের উইকলি যে শিডিউল ছিল সেটা চেঞ্জ করে আমরা এখন থেকে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় বসবো। সো আমরা দেখেছি যে বৃহস্পতিবার হলে অনেকের বিভিন্ন রকম কমিটমেন্টস থাকে। সো উইকডেজে হয়তো অফিস কমিটমেন্ট অনেক কম থাকে। সো উই থট এটা আমাদের অনেকের জন্যই হয়তো কনভিনিয়েন্ট হবে। So which is already seen like by 8-5 আমরা is already 15. So আমরা আশা করছি আর অনেকে আমাদের সাথে in the meantime join করবে। Okay, so আমরা আগের যে আড্ডাগুলো আমাদের ছিল লাস্ট বেশ কিছুদিন থেকে আমরা আড্ডাটা এভাবে করেছিলাম যে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করতাম এটা নিয়ে আমরা সবাই আমাদের প্র্যাকটিস, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের নিজেদের অপিনিয়ন গুলো আমরা শেয়ার করতাম। বাট শুরুতে আমাদের মাই বিউটিফুল লাইফের আড্ডার যেভাবে ছিল হুইচ ওয়াজ লাইক আমাদের আড্ডাতে প্রত্যেকটা ভ্যালুস আমরা যখন ডিসকাস করতাম আমাদের একজন কিনোট প্রেজেন্টার থাকতো। পরবর্তীতে আমরা কোশ্চেন এন্ড আনসার, আমাদের ফার্দার ফিডব্যাক, অ্যাডিং ভ্যালুস, এইভাবে আমরা আমাদের আড্ডাগুলো শেষ করতাম। সো আমরা সেইভাবে আড্ডা আবার শুরু করব ইনশাআল্লাহ। সো আজকে আমরা সেইভাবে অনেকটা করার চেষ্টা করছি। সো আজকে আমরা সেভাবে আড্ডা করব। সো আমাদের প্রথমেই আমরা যেটা করব যে আমাদের সাথে নতুন যারা জয়েন করছেন আজকে দ্য ফার্স্ট সেশন, ওনারা হচ্ছে আমাদেরকে ওনাদের সম্পর্কে জাস্ট কুইকলি 30 সেকেন্ডসে ওনারা ওনাদের সম্পর্কে বলবেন। তারপর আমরা কিনোটে যাব, কিনোটটা শুনবো। এরপর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা শুনবো, সেটা কোশ্চেন এন্ড আনসার সেকশন। এবং এর পরবর্তীতে যেটা হবে যে ফার্দার ফিডব্যাক, অ্যাডিং ভ্যালু বা ফার্দার এক্সপিরিয়েন্স শেয়ারিং, এইভাবে আমরা আমাদের আড্ডাটা শেষ করব। So let's start our session formally. So how is life? Life is beautiful. It's beautiful, yeah. Okay. So আমাদের সাথে নতুন আমি সোফার রিকল করছি মাসুদ হাসান ভাই আছেন। এর বাইরে অন্য যারা আছেন মোস্ট প্রবাবলি তারা সবই এর আগে সেশনগুলোতে জয়েন করেছেন। মাসুদ হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। না, আমি আসলে নতুন নই। আমি গত যে সেশনটা হয়েছিল তার আগে সেশনে, অর্থাৎ ভ্যালুজ বিলিফ নিয়ে যে সেশনটা হয়েছিল সেই সেশন থেকে আমি যুক্ত হয়েছি। ও সরি, মাই ব্যাড। সো আমি হয়তো রিকল করতে পারিনি। এনিওয়ে, সো থ্যাংক ইউ। না, ঠিক আছে। But still, if you want to introduce yourself among the members, you're most welcome. আমি সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুদ হাসান, আমি একজন এইচআর প্রফেশনাল। আমি সীমান্ত ব্যাংকে বর্তমানে কাজ করছি। আমার 13 বছরের অভিজ্ঞতা রয়েছে। আর চাকরি জীবন শুরু করার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। মাই বিউটিফুল লাইফ সম্পর্কে আমি জানতে পেরেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং সেখান থেকে আমি যুক্ত হয়েছি এবং আমার কাছে এই সেশনটা খুব ভালো লেগেছে। বিশেষ করে যে ভ্যালুজ এবং ফেইথ, বিলিফ, এই ব্যাপারগুলো সম্পর্কে আমি কনসেপচুয়ালাইজ আর ভালো করে করতে পেরেছি এবং এখানে আমার কন্ট্রিবিউট করারও সুযোগ ছিল। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা খুব চমৎকার ছিল এবং সেই আকর্ষণ থেকেই আমি দ্বিতীয়বারের মতো আজকের আড্ডায় এসেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমাদের টপিকটা হচ্ছে যে লিভিং এ ট্রান্সপারেন্ট লাইফ। সো হাউ ডু উই রিয়েলি লিভ এ ট্রান্সপারেন্ট লাইফ? সো ট্রান্সপারেন্ট আমরা যদি বলি, it's clear, we can see easily, no ambiguity, is pretty clear. So but transparency কথা আমরা যখন বলি, it's like maybe it's a cluster of living a lot of values together. So এরকম একটা কোট আছে যে luxury and lie has a lot of maintenance cost, but truth and simplicity has no cost, কারণ it is self maintained. So আমরা এটাকে যদি ট্রান্সপারেন্সির সাথে অ্যাড করি, so it's like transparency আমরা যদি কেউ আমাদের লিভ করতে পারি which has which is self maintained এবং এটার কোনো মেইনটেনেন্স কস্ট নেই। So transparency is such a great life and such a great living. সো আমি নিজে আর দীর্ঘায়িত না করে আমি আমাদের আজকে কিনোট স্পিকারের কাছে চলে যেতে চাচ্ছি। আমরা সবাই
আমাদের সবুর ভাইকে চিনি, উনি আমাদের ওয়ান অফ দ্য মেম্বার্স সিন্স বিগিনিং আমাদের সাথে আছেন। আমাদের বর্তমান ইসি কমিটিতে উনি ট্রেজারার হিসেবে আছেন। উনি মানে অ্যাজ এ প্রফেশন উনি এফসিএমএ এবং বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। হি ওয়াজ এ সিএফও অ্যান্ড ফাইন্যান্সের বিভিন্ন বড় বড় রোল প্লে করেছেন বিভিন্ন অর্গানাইজেশনে। সো হোয়াট টু ইউ সবুর ভাই? থ্যাংক ইউ দেলোয়ার ভাই, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ইটস রিয়েলি এ গ্রেট প্লেজার ফর মি যে আমরা সবাই এই বিউটিফুল হার্টস, এই গ্রুপ অফ বিউটিফুল হার্টস এর সাথে আমরা মিলিত হয়েছি এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখন বর্তমানে মারাত্মক সামাজিক অবক্ষয়ের মধ্যে আমাদের যে ট্রান্সপারেন্সি, যে গুণাবলী, ট্রান্সপারেন্ট লাইফ, লিভিং ট্রান্সপারেন্ট লাইফ ইজ রিয়েলি টাফ, চ্যালেঞ্জিং। তো বিষয়টা খুবই যুগোপযোগী এবং আলোচনা সমালোচনার দাবি রাখে। তো ট্রান্সপারেন্টের সাথে আসলে এটা তো দিলর ভাই বলেছেন, যেটা ট্রান্সপারেন্ট ক্লিয়ার, বাংলায় বলে স্বচ্ছ, স্পষ্ট, এবং এটার বিপরীত শব্দ হলো অবসকিউর, অ্যাম্বিগুয়াস, অস্বচ্ছ, অস্পষ্ট। তো বিষয়গুলা আমি বিষয়ভিত্তিক যখন আলোচনা করব তখন সংজ্ঞায়িত করবো ইনশাআল্লাহ। তো জেনারেল সংজ্ঞা হিসেবে বলা যায় যে ফ্রি ফ্রম প্রিটেন্স অর ডিসিট, ফ্রি ফ্রম ডিসিট। তো এবং এটার সাথে কতগুলো ওয়ার্ড খুবই সম্পৃক্ত, সেটা হলো অনেস্টি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং গুড গভর্নেন্স। একেবারে ওতপ্রোতভাবে জড়িত সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। এই শব্দগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এই সুশাসনের কথা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনাল মুখ থেকে বারবার শুনি, গভর্নমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন এনজিওর ক্ষেত্রে, যে তারা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে চায়, গুড গভর্নেন্স নিয়ে কথা বলে। এখন আমাদের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, আমাদের লাইফে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য 4টা ইনস্টিটিউট প্রভাবকের ভূমিকা পালন করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটা অপরটার সাথে খুব ইন্টার রিলেটেড। যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারি না, আমরা ইন্টারডিপেন্ডেন্ট লাইফ লিড করি, একে অপরের সাথে সম্পৃক্ত। এই 4টা ইনস্টিটিউট আমাদের জীবনে খুব মারাত্মক প্রভাবকের ভূমিকা পালন করে। সেই একটা ইনস্টিটিউট, প্রথম ইনস্টিটিউট হলো আমি নিজে, সেলফ। দ্বিতীয় ইনস্টিটিউট হলো আমার পেশা, প্রফেশন। তৃতীয় ইনস্টিটিউট হলো আমার সোসাইটি, সমাজ। এবং ফোর্থ ইনস্টিটিউট হলো রাষ্ট্র। তো এই যে বড় বড় একটা ইনস্টিটিউট বিষয়, সেগুলো আমার লাইফে কিন্তু স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে মারাত্মক ভূমিকা পালন করে, প্রভাবকের ভূমিকা পালন করে। এখন আসি, আমি নিজ থেকে বলবো, যেহেতু লিভিং ট্রান্সপারেন্ট লাইফ বলতে আমি পার্সোনাল লিভিং ই বুঝাচ্ছি, সুতরাং এই পার্সোনাল ব্যাপারটা, পার্সোনাল লিভিং এর ব্যাপারটা আমি সব শেষে আসবো। প্রথমে আসি যে আমার রাষ্ট্র আমার এই ট্রান্সপারেন্সিতে কি ভূমিকা রাখে, আমার ব্যক্তিগত ট্রান্সপারেন্সিতে রাষ্ট্র কি ভূমিকা রাখে। দেখেন, রাষ্ট্রের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বলতে আমরা কি বুঝি, যে রাষ্ট্রের কনস্টিটিউশন, লস, বাইলস, পলিসি প্রসেস অনুযায়ী অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে কিনা। যদি পলিসি প্রসেস অনুযায়ী অ্যাক্টিভিটিস গুলো হয়, তাহলে সেগুলো হলো ট্রান্সপারেন্ট। অর্থাৎ এইগুলো অনুযায়ী যদি যথাযথভাবে হয়, রাষ্ট্র পরিচালিত হয়, সেটাকে বলা হয় গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আন্তর্জাতিক তদারকি সংস্থা, এনজিও সবাই আসলে চেষ্টা করে, কিন্তু অনেক সময় রাষ্ট্রের ক্ষেত্রে, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে আসলে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তখন তারা কি করে, রাষ্ট্রের যে
তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ আছে, সেটা হলো নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তো রাজনীতিবিদরা আসলে আইন বিভাগের জন্য নির্বাচিত হয়ে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন এবং রাষ্ট্রকে পরিচালিত করেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ পরিচালনা করেন। এবং বিচার বিভাগ আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউট, কিন্তু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে সেই জায়গাটারও আসলে নিরপেক্ষতা থাকে না আর কি। তো যার ফলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হয় যে সমস্ত পলিসি প্রসেস গুলো হয় সবগুলো সাধারণ মানুষের কল্যাণে খুবই কম হয়, আসলে সবই এক কেন্দ্রিক হয় বা যারা শাসক ক্ষমতায় থাকে তাদের কেন্দ্রিক হয়। তো যার ফলে আমাদের ব্যক্তিগত লাইফের কি ঘটনা ঘটে, আমরা অনেক ক্ষেত্রে খুব সাফার করি, আমাদের ট্যাক্স রেট বেশি হয়ে যায়, যেহেতু দুর্নীতি বন্ধ না করে ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়া হয়। আমাদের গ্যাসের যে অপচয় আছে সেগুলোকে নিয়ন্ত্রণ না করে গ্যাস বিল বাড়াই দেওয়া হয়। ইলেকট্রিসিটির যে অপচয়গুলো আছে, যে দুর্নীতি আছে, সেগুলোকে রোধ না করে জনসাধারণের উপরে রেট গুলো চাপাই দেওয়া হয়। এইভাবে আমাদের লাইফকে ভারাক্রান্ত করা হয়। এই রাষ্ট্র তাইলে এইভাবে এত বড় বড় ভূমিকা পালন করে আমার লাইফের ট্রান্সপারেন্সিতে। এরপরে আমাদেরকে ট্রান্সপারেন্ট থাকতে হবে, সেটা হলো মুখ্য কথা। এরপরে আসি আমি আমার পেশা, আমার সমাজ, রাষ্ট্রের পরে সমাজ আসার কথা। তো আমার সমাজে কি আছে? আমার সমাজে আছে আমার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের যে লোকাল ইনস্টিটিউট গুলো, লোকাল বড় ভাই, এরাও কিন্তু আমাদের সোসাইটির পার্ট। তো দেখা যায় সেক্ষেত্রে আমি ট্রান্সপারেন্ট আছি, ঠিকই আছে, কিন্তু আমি যে হসপিটাল থেকে যে আমার করোনা টেস্ট আমি করিয়েছি, সেখানে শাহেদ সাবরিনা যে রিপোর্ট দিয়েছে সেটা আমার একটা হেলথ হ্যাজার্ড ইস্যু হয়ে গেছে। তা আমি আসলে ট্রান্সপারেন্ট থাকলে তো আসলে আমার সমাজ আমাকে ট্রান্সপারেন্ট থাকতে দিচ্ছে না আর কি। আমার স্কুল, সেখানে আমার বাচ্চারা সঠিক জাজমেন্ট পাচ্ছে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান আর কি। কারণ স্কুলের ওই টিচার যারা যারা জাজ করবেন, যারা আর কি, তারা তো আসলে প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন অন্যান্য স্টুডেন্টদেরকে আর কি। সেক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় আমার সন্তানরা সঠিক জাজমেন্ট পাবেন কিনা আমি জানি না। তো আমার এলাকার বড় ভাই আছেন খুব সুপরিচিত আর কি, যার কারণে আমার একটা বাসা আছে, সেটা আমি ভাড়া দিতে পারি না, কারণ এলাকার লোক আসে না। আমার বাসা, আমি ভাড়া থাকি, তো আমার ইলেকট্রিসিটি বিলের সাথে আমার বিল্ডিং এর যে ওনার, সে তার বিলকে শেয়ার করে। তো আমি তো ট্রান্সপারেন্ট, কিন্তু আমার লাইফকে হ্যাজার্ড করে দিচ্ছে আমার সারাউন্ডিং। তো এইভাবে আসলে মারাত্মক সামাজিক অবক্ষয় এখন চলছে। এরপরে আমাদেরকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। এরপর আসে আমার পেশাগত জীবন। প্রতিটি পেশায়, আমরা তো সার্টিফিকেটধারী আর কি, তো প্রতিটি পেশায় কিছু নর্মস আছে, ট্রান্সপারেন্ট থাকার জন্য নর্মস আছে। আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমাদের একটা কোড অফ ইথিক্স আছে, সে কোড অফ ইথিক্সটা আমাদেরকে মেনে চলতে হয়। তো সেই কোড অফ ইথিক্স এর হলো 5টা পার্ট। প্রথম হলো ইন্টিগ্রিটি। এখন আমার ইন্টিগ্রিটি ঠিক আছে আর কি, কিন্তু আমার মালিকের ইন্টিগ্রিটি তো আমাকে সার্টিফাই করতে হয় আর কি। কোনো মিসলিডিং ইনফরমেশন তো পাবলিশ করা যাবে না, যেহেতু আমি অ্যাকাউন্টেন্ট, আমার সিগনেচারে অ্যাকাউন্টস পাবলিকলি এটাকে ট্রাস্ট করে, আমার অডিট সিগনেচারে অডিট পাস হয়ে যায়, কিন্তু মিসলিডিং ইনফরমেশন দেওয়া যাবে না ইন্টিগ্রিটির ক্ষেত্রে, কিন্তু আমরা কি সেটা করতে পারছি আসলে? তারপরে অবজেক্টিভিটি, এখানে বেস্ট জাজমেন্ট ইম্পোজ করতে হবে আর কি এই রিপোর্টিং এর ক্ষেত্রে, কিন্তু কি হয়, কোনো বায়াসনেস থাকতে পারবে না, কিন্তু আসলে কি সেভাবে আমরা করতে পারছি না। তো প্রফেশনাল কম্পিটেন্স এবং ডিউ কেয়ার, সেটা আমাদের একটা কোড অফ ইথিক্স এর একটা পার্ট, প্রফেশনাল কম্পিটেন্স এবং ডিউ কেয়ার। এখন প্রফেশনাল কম্পিটেন্স, এটাকে 100% অ্যাপ্লাই করতে হলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ল আছে আর কি, অ্যাকাউন্টিং এর রুল আছে আর কি। তো সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর কি, কিন্তু আসলে সেটা কি আমরা করতে পারছি? 100% পারছি না, মালিকের স্বার্থের কারণে আমাদের সেটা সম্ভব হচ্ছে না। কনফিডেন্সিয়ালিটি, সেটা আমরা অনেক ক্ষেত্রেই সংরক্ষণ করতে সম্ভব হই।
প্রফেশনাল বিহেভিয়ারও আমরা শো করি, কিন্তু সে বিহেভিয়ার শো করার যে প্রতিদান সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই না। আমি প্রায় 10-12 বছরের উপরে এই আমার প্রফেশনাল লাইফের 10-12 বছর লাস্টে চাকরি করেছি শুধু লিস্টেড কোম্পানিগুলোতে। আমার হাতে 3-4টা কোম্পানি লিস্টেড হয়েছে আর কি। শেয়ার মার্কেটের আসলে বর্তমানে যে অবস্থা আর কি, এখন এই আমাদের অডিট, আমাদের অ্যাকাউন্টস, এটাকে যদি আসলে ভালোভাবে দেখা হয় প্র্যাকটিক্যালি, তাহলে আসলে কোনো অডিটরের, কোনো অ্যাকাউন্টেন্টেরই চাকরি থাকার কথা না। এখন আমাদের সমাজ ব্যবস্থার এমন অবস্থা হয়েছে যে আমরা এই যে কোড অফ ইথিক্স যে আমরা ফলো করব আমাদের ট্রান্সপারেন্সির জন্য, সেটা আমাদের সম্ভব হয়ে পড়ছে না। এরপরে আসি আমরা ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত, এটাকে আমি ইনস্টিটিউট বলেছি আর কি। তো ব্যক্তিগত লাইফের ট্রান্সপারেন্সি কোনটা আসলে, সেটা হলো আমাদের অন্তরের যে ধারণা বা বিশ্বাস আমরা পোষণ করি, আমাদের আচার আচরণ বা কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটানো, এই যে দুইটা ব্যাপার, এই দুইটা ব্যাপার যখন এক থাকে আর কি, তখন হয় ট্রান্সপারেন্ট। আর এই দুইটা ব্যাপার, যেমন অন্তরে একটা বিলিফ আমাদের আছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমরা আরেকটা শো করতেছি, কথা আরেকটা বলতেছি আর কি। সেটার বিভিন্ন কারণ থাকতে পারে, সে ব্যাপারে আমি কথা বলবো। তো সেটা হলো অবসকিউর, নন ট্রান্সপারেন্ট। তো এখন ব্যক্তিগত লাইফে আমরা এত কিছুর পরে আমরা এই ট্রান্সপারেন্সি কিভাবে এস্টাবলিশ করব, এটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ইস্যু। এখানে দুইটা ট্রাফ আছে, যে যার কারণে আমরা অনেকেই সৎ থাকলেও বা ট্রান্সপারেন্ট থাকলেও আমরা পারি না আর কি। সেই দুইটা ট্রাফ হলো, একটা হলো সোশ্যাল এবং পলিটিক্যাল ট্রাফ, আর একটা হলো লাক্সারি ট্রাফ। সোশ্যাল পলিটিক্যাল ট্রাফ কি, সেটা হলো অবসকিউর বা ডিসঅনেস্ট লিডারশিপ। তারপরে আসি আমি হাই ট্যাক্স দিচ্ছি আর কি, 25% আমি ট্যাক্স দেই, আমি আমার সোশ্যাল সিকিউরিটি নাই। তো সার্ভিস মানে কোন সার্ভিসই আমি আসলে পয়সা ছাড়া আমি প্রকিউর করতে পারি, এক্সট্রা পয়সা ছাড়া আমি প্রকিউর করতে পারি না। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার ছেলে 18 বছরে পড়েছে 2-3 মাস আগে, আমি 2 মাস পর্যন্ত তার ন্যাশনাল আইডির জন্য এখন পর্যন্ত 5 টাইমস ওদের অফিসে গেছে, এখন পর্যন্ত কিছু করতে পারি না। এখন এটা কবে পাবো, কিভাবে পাবো জানি না, কিন্তু আমাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। তো এই সমস্ত এই যে ট্রাফ গুলো আর কি, সোশ্যাল পলিটিক্যাল যে ট্রাফ। এরপর আরেকটা আছে লাক্সারি ট্রাফ। লাক্সারি ট্রাফ হলো আমার সন্তান, আমি হয়তো স্বচ্ছ থাকতে চাই, সৎ জীবনযাপন করতে চাই, কিন্তু যে সোসাইটিতে আমি বসবাস করতেছি, আমার পরিবার আছে, তারা সারাউন্ডিং সোসাইটিকে দেখছে। আমাদের সমমর্যাদার কোনো কর্মকর্তা বা কোনো অফিসারের যদি লাক্সারি লাইফ তারা দেখে, তারা ভালো গাড়িতে চড়ে, তারা ভালো স্কুলে পড়ে সন্তানরা, তারা বছরে 10 বার বিদেশ ভ্রমণ করে, তখন আমার উপরে, আমার পরিবার থেকে একটা প্রেসার আসে। তো সেটা হলো আসলে লাক্সারি ট্রাফ। তো এত ট্রাফের মাঝখানেও আসলে আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে, এত ট্রাফের মাঝখানেও আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে। এখন কতটা স্বচ্ছ থাকবো আর কি, আমার পরিবারের কাছে আমি কতটা ট্রান্সপারেন্ট থাকবো। আমি হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি ট্রান্সপারেন্ট থাকতে পারি, আমি বাহিরে আমার ইনকামের ব্যাপারে, আমার সোর্স অফ ইনকাম আমি আমার পরিবারের কাছে, স্পেশালি ওয়াইফের কাছে আমি প্রকাশ করতে পারি। কিন্তু আরো অনেক বিষয় আছে, ইমোশনাল বিষয় আছে, যেগুলো আসলে এটা হয়তো পরবর্তী বক্তারা বলবেন যে এগুলো আসলে প্রকাশযোগ্য কিনা, হ্যাঁ, এগুলা প্রকাশ করা যাবে কিনা। খুবই ইমোশনাল কতগুলো ইস্যু। আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয়, তাহলে আমি একটু একটা কবিতার কিছু অংশ পড়বো আর কি, পাঠ করবো আর কি। সেটা অনেক 25-30 বছর আগে আমি শুনেছিলাম, সেটাকে আবার রিকাস্ট করেছি আর কি। সে কবিতাটা হলো সোনাভরি নদী। সোনাভরি নদীতে ঝড় উঠেছিল, নৌকা গেছে, মাঝি গেছে, বীরভূমের বাড়ি গেছে, আমার মনের জগৎটিও অক্ষত থাকেনি। যাকে হারাতে হয়েছিল সে রনক, হ্যাঁ আমার হৃদয়ের রনক। রনকের বিদায়ের পর থেকে কত যে কাকুতি করেছি,
বসন্তটাকে ফিরিয়ে দাও চিরতরে, বসন্ত এসেছে অবলীলায়। কোকিলের কোহমাতন বিষাদের ছোঁয়া দিয়েছে বহুবার, একে একে জীবন থেকে বিয়োগ করেছি সুমানা, সুরভি ও সরলাকে। সুমানাকে বলেছিলাম সুন্দর একটি গান গাইবে, সুমানার সুমধুর কণ্ঠস্বর আজও প্রতিধ্বনিত হচ্ছে আমার স্পন্দনে। সুরভির নয়নাভিরাম চাহনি আমাকে আজও বিদ্ধ করে। মর্মাহত হই আমি সরলার সহজ সরল প্রস্থানে। সোনাভরি নদীতে ঝড় উঠেছিল সেই কবে, যাকে হারাতে হয়েছিল সে রণক, হ্যাঁ আমার হৃদয়ের রণক। তো এটা কবিতাটা এই জন্য বললাম যে আমি আসলে কতটা ট্রান্সপারেন্ট আমি থাকবো। ঢাকা শহরে বর্তমানে প্রতি 17 মিনিটে একটি করে ডিভোর্স হয়, এবং এই ডিভোর্স হওয়ার মূল কারণ কি? নন ট্রান্সপারেন্সি না ট্রান্সপারেন্সি? তো এটার জন্য কিন্তু দুইটাই দায়ী। ট্রান্সপারেন্সি এখানে যদি হাজবেন্ড ওয়াইফ তাদের অতীত ইতিহাস এইভাবে আমি যেভাবে কবিতায় প্রকাশ করলাম আর কি, এইভাবে যদি প্রকাশ করতে চায়, আর ঘনিষ্ঠ হয়, স্বচ্ছতা দেখাতে চায়, সেটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং করে, অনেক ক্ষেত্রে করে, সন্দেহ জাগরিত করে। আবার যদি নন ট্রান্সপারেন্ট হয়, যে আমার রিলেশন গুলো, আমার ওয়াইফের রিলেশন গুলো, সেগুলো যদি স্বচ্ছতা না থাকে আমাদের ভিতরে, সেটাও একটা প্রবলেম সৃষ্টি করে। যার কারণে এখন আমাদের এটা একটা মারাত্মক সামাজিক সমস্যা হয়ে গেছে যে আমাদের ডিভোর্স আর কি। ঢাকা শহরে 39টা এখন বর্তমানে পার ডেতে 39টা ডিভোর্স হচ্ছে। এবং আশ্চর্য হবেন যে আমরা হয়তো আশা করছিলাম যে করোনার ভিতরে হয়তো রিলেশন গুলা খুব বিল্ড আপ হবে, কিন্তু আসলে সেটা হয় না, সেটা বিপরীতমুখী হয়েছে। করোনার ভিতরে 30% ডিভোর্স রেট বেড়ে গেছে। তো এখন আমরা ট্রান্সপারেন্সি, কতটা ট্রান্সপারেন্ট থাকবো বা নন ট্রান্সপারেন্ট থাকবো, এটা ইটস এ ম্যাটার অফ কোশ্চেন। তো এই ট্রান্সপারেন্টের উপরে একটা লেখক আর কি, একজন লেখক কেভিন সিডেল, লিভিং দ্য ট্রান্সপারেন্ট লাইফ, একটা বই আছে, আমরা সবাই এটাকে পড়তে পারি আর কি। তো উনি বলছেন রিমুভিং লাস্ট ফ্রম লাইফ, রিমুভিং লাস্ট ফ্রম লাইফ, রিলেশনশিপ উইথ ফ্যামিলি অ্যান্ড গড, আর লাস্ট ক্যান ডিস্ট্রয় এভরিথিং দ্যাট গড হ্যাজ গিভেন। লাস্ট, মূল কথা হলো লাস্ট ক্যান ডিস্ট্রয় এভরিথিং দ্যাট গড হ্যাজ গিভেন। এই লাস্ট হলো লালসা। লালসা কি? লালসা আমরা আগে অনেক একটা আলোচিত বিষয় ছিল, সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 6 জন ডাকাত। এই 6 ডাকাত একে নিয়ন্ত্রণ যদি করা যায় তাহলে আমাদের লাইফ মধুর হবে, ট্রান্সপারেন্ট হবে। তো ফাইনালি কোরআনের 2টি আয়াত আমি বলে আমার আলোচনা আমি শেষ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বহু স্থানে সততা ও স্বচ্ছতা অবলম্বনকারী নারী পুরুষদের ফজিলত, আখিরাত তাদের পুরস্কার, তাদের মর্যাদা, সৃষ্টির মধ্যে তাদের গ্রহণযোগ্য হওয়া এবং বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে তারা যে প্রিয়, এই কথাগুলো আলোচনা করেছেন। সূরা মাইদার 119 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটা সফলতা। আবার সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সৎ, স্বচ্ছবাদী ও বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গী হও। তো আমরা এত সোশ্যাল ট্রাফের মাঝখানে থেকেও যাতে আমরা স্বচ্ছ হতে পারি, স্বচ্ছ জীবনযাপন করতে পারি এবং আমার স্বচ্ছতা আমাদের জীবনে আসে, সেটা কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ইখলাস ভাইকে অনেকদিন পরে দেখলাম। ইখলাস ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। শেষ করে দিয়েছি দেলোয়ার ভাই। থ্যাংক ইউ সবুর ভাই। আমার কাছে মনে হচ্ছিল মনোমুগ্ধভাবে শুনছিলাম যে
কথাগুলো এতই ভালো লাগছিল যে প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কি বলে জীবনের বাস্তবতা এন্ড মানে হচ্ছে এরকম যে মানে বাস্তবতা এন্ড চ্যালেঞ্জ, সো দুইটার জায়গায় এসে মানে ট্রান্সপারেন্ট লাইফ লিড করার জন্য কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল সেটাই ফিল করছিলাম। সো আপনি খুব সুন্দর করে শুরু করেছিলেন ইন্টারডিপেন্ডেন্স দিয়ে, যে আমাদের যদি ইন্টারডিপেন্ডেন্স যে লাইফ সেটা যদি আমরা লিড করতে পারি, দ্যাট উইল লিড টু ট্রান্সপারেন্সি এন্ড মোস্টলি আমাদের লাইফে আমরা ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করি। এন্ড আপনি চারটা ইনস্টিটিউশনের কথা বলেছেন, সেলফ, প্রফেশন, সোসাইটি, কান্ট্রি এন্ড কান্ট্রির সাথে রিলেটেড ইনস্টিটিউশনস গুলোর কথা বলেছেন। এগুলো আমাদের ট্রান্সপারেন্ট হওয়ার জন্য আমাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করে এগুলোর কথা বলেছেন। বাট উইথ অল দিস ইনফ্লুয়েন্স এন্ড এভরিথিং উইল স্টিল হ্যাভ টু লিভ এ ট্রান্সপারেন্ট লাইফ। দ্যাটস রিয়েলি ভেরি গুড। ফাইনালি আপনি দুইটা স্টপারের কথা বলছেন, যে আমাদের সোশ্যাল এন্ড পলিটিক্যাল আসপেক্ট গুলো আমাদেরকে বাধা দিচ্ছে টু লিভ এ ট্রান্সপারেন্ট লাইফ, প্লাস হচ্ছে আমাদের লাক্সারি। সো লাক্সারি আমাদেরকে ট্রান্সপারেন্ট হওয়া থেকে দূরে রাখছে, whereas যেখানে আমাদের সিম্পল লাইফ লিড করার কথা আমরা সবাই বলছি। সো দ্যাট ওয়াজ দ্য গ্রেট ডিসকাশন সৌরভ ভাই, উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ এ কিনোট স্পিকার। সো আমরা এখন আমাদের সেশনের নেক্সট যে সেগমেন্ট, সেখানে আমরা কাইন্ড অফ একটু আলোচনায় চলে যাব। আমাদের সবুর ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, অন্য কোনো এরিয়াতে আমরা যদি কোনো স্পেসিফিক প্রশ্ন করতে চাই। সো ওভার টু ইউ। দেলোয়ার ভাই, আমি আই শিওর, প্লিজ। আসিফ ভাই, সবুর ভাই, আসসালামু আলাইকুম। ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। দেলোয়ার ভাই যেটা বলছিলেন, আসলে একদম আই ওয়াজ অলসো ভেরি কোয়াইট কুল লিসেনার হিসেবে কিন্তু শুনছিলাম, এবং সবচেয়ে মজার পার্ট ছিল আপনার কবিতাটা। সিরিয়াসলি দ্যাট ওয়াজ ভেরি গুড। বাট আপনি যখন টোটাল প্রেজেন্টেশনটা দিচ্ছিলেন, মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আপনি ট্রান্সপারেন্সির কথা বলতে গিয়ে অনেক যত মনের একটা আক্ষেপ কাজ করছে, একটা ক্ষোভ কাজ করছে। সো একটা বিষয় জানা আছে যে লাইক অনেক লিমিটেশনস আছে, হ্যাঁ, অনেক পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফে, কর্পোরেটসে। সো বাট তারপরে যদি একটু বলেন, অনেকে আমাদের এখানে ফেলোরা আছে, যে কিছু গাইডলাইন যদি দেন, হাউ উই ক্যান মানে ইন স্পাইট অফ হ্যাভিং অল দিজ লিমিটেশনস, হাউ উই ক্যান বি মোর ট্রান্সপারেন্ট এন্ড হোয়াট আর দ্য বেনিফিটস। হ্যাঁ, কিভাবে আমরা ট্রান্সপারেন্সি গুলো যদি মেনটেন করি, হাউ উইল বি মোর বেনিফিটেড। কারণ বটম লাইন আমি বুঝি যে আমি যতটুকু বুঝি, ট্রান্সপারেন্সি থাকলে পরে অনেক কিছু সুবিধা কর্পোরেটে, লাইক আমরা যদি কাজের ক্ষেত্রে যদি ট্রান্সপারেন্সি যদি মেনটেন করতে পারি, টিম ওয়ার্ক এমনি কিন্তু হয়। একটু যদি মানে গাইডলাইন একটু হেল্প করেন, তাহলে আমার একটু বেটার হবে। হ্যাঁ সবুর ভাই, আমি জাকির বলছিলাম। ইন এডিশন জাস্ট এটার সাথে একটু অ্যাড করে নেবো, কারণ কাছাকাছি প্রশ্ন। সেটা হলো যে আপনি অনেকগুলো লিমিটেশনের কথা বলেছেন। তো আমার নিজের সোল বা নিজের কাছে ট্রান্সপারেন্ট থাকা ভার্সেস এই যে এতগুলো মানে রাজনীতি, অর্থনীতি, তার সাথে ট্রান্সপারেন্ট থাকা, এই দুটো বিষয়ের ক্ষেত্রে কনফ্লিক্টিং বা আমি আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, নিজের কাছে ট্রান্সপারেন্ট নাকি পৃথিবীর কাছে ট্রান্সপারেন্ট, সেটাও যদি একটু বলে দেন। সৌরভ ভাই। জি, এনি আদার কোশ্চেন? সৌরভ, আমরা এই দুটার আনসার আগে নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি। একটা প্রশ্ন ছিল। জি মাসুদ ভাই। আমি যিনি আলোচক, তার কাছে আমার প্রশ্ন এটা। আসলে আমিও মনোযোগ দিয়ে শুনেছি, কিন্তু যে কোনো কারণেই হোক আমার কাছে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। ট্রান্সপারেন্ট লাইফ, এই ট্রান্সপারেন্সি বলতে আসলে আমি আসলে কি বুঝবো? যে ইনোসেন্স, নিষ্পাপ হওয়াকে বুঝবো, নাকি হিপোক্রেসি না, আমি কি বুঝবো? হ্যাঁ, ধন্যবাদ। এখন বোধহয় আমি এটার উপরে কিছু কথা বলতে পারি, দেলোয়ার ভাই। শিওর, প্লিজ সৌরভ ভাই। আচ্ছা, প্রথমে শেষের প্রশ্নের জবাব। ট্রান্সপারেন্সির সাথে আসলে আমি খেয়াল করিনি, হয়তো অনেকগুলো শব্দ জড়িত আর কি। হ্যাঁ, সেটা অনেস্টি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স।
এগুলো একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেগুলো সেই জন্য হয়তো আমাদের অনেকের বিষয়টা বুঝতে কষ্ট হতে পারে, কারণ এটা একটা অনেক বড় বিষয়, আসলে এটা ছোট না, ইটস এ ভেরি বিগ ইস্যু আর কি। এই টোটাল ইস্যু নিয়ে তো আপনার গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনার গভর্নমেন্টের বাইরে যারা আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই যে ইখলাস ভাই আছে এনজিওর, ওরা সবাই কিন্তু এই ট্রান্সপারেন্সি নিয়ে ব্যস্ত আর কি। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স, প্রোডাক্টিভিটি, নাকি ইখলাস ভাই? ইয়েস, জি তো এনিওয়ে, এরপরে শাকিল ভাই, জাকির ভাই, ওনারা কোশ্চেন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে ব্যক্তি এবং আমি তো 4টা ইনস্টিটিউটকে একত্রিত করেছি। আমি ব্যক্তি ইচ্ছা করলেই আমি ট্রান্সপারেন্ট তো থাকতে পারছি না আর কি, সততা আমার ধরে রাখতে পারছি না। আমাকে তো ঘুষ দিয়ে আমার ফাইলকে সারানো লাগতেছে, আমার ঘুষ দিয়ে আমার সন্তানকে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করা লাগতেছে, আমার অতিরিক্ত গভর্নমেন্ট ইনএফিসিয়েন্সির কারণে আমাকে তো অতিরিক্ত বিল দেওয়া লাগতেছে। মানে আমি এটা কোথায় পাবো? এই যে অতিরিক্ত প্রেশার আমাকে নেওয়া লাগতেছে, তা আমার ফিউচার কি? আমার তো ফিউচার প্রোটেকশন নেই, গভর্নমেন্টের প্রোটেকশন নেই আমার জন্য। তো আমরা একটা ডাইলেমার ভিতরে আসলে বসবাস করতেছি। তো এনিওয়ে, এরপরও আমরা আমাদের এই যে যারা আছি এখন পর্যন্ত আর কি, আমরা চেষ্টা করি ট্রান্সপারেন্ট থাকতে আর কি। কিন্তু এর পরবর্তী প্রজন্ম যে আসতেছে, তারা কিন্তু এটাকে ই করবে, এই যতগুলা প্রবলেম আসবে তারা কিন্তু এগুলোকে অ্যাকোমোডেট করবে। আমরা তো ফেস করি, তারা অ্যাকোমোডেট করবে। তো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার কাজে। এবং এই ট্রান্সপারেন্সি এটা কিন্তু একজনের বিষয় না যে আমি ট্রান্সপারেন্ট থাকবো, আমি সৎ থাকবো, আমার সবকিছু ওপেন থাকবে, এটা একজনের আমার বিষয় না। আমি ইচ্ছা করলেই আমি পারতেছি না, ইচ্ছা করলেই আমি থাকা আমার দ্বারা সম্ভব হয় না, যেহেতু আমি ইন্টার রিলেটেড। আমার সাথে আমার সোসাইটি জড়িত, আমার পরিবার জড়িত, আমার প্রফেশন জড়িত, আমার রাষ্ট্র জড়িত। তো এখন উভয়ের আসলে ট্রান্সপারেন্ট হইতে হবে, এটা উভয়ের ট্রান্সপারেন্ট হইতে হবে, রাষ্ট্রকেও ট্রান্সপারেন্ট হইতে হবে, সোসাইটিকে হইতে হবে, আমাকেও হতে হবে আর কি। তো এটা একদিনই তো হবে না, আসলে একদিনে হবে না, এটা ব্যক্তি থেকে শুরু করতে হবে আর কি। এখন আমরা যদি চিন্তা করি যে রাষ্ট্রের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা যদি ট্রান্সপারেন্ট হয়, রাষ্ট্র ট্রান্সপারেন্ট হতে বাধ্য। এবং রাষ্ট্র যদি ট্রান্সপারেন্ট হয়, আমি ব্যক্তি কি, আমি ব্যক্তি শয়তান হলে আমাকে ট্রান্সপারেন্ট হতে বাধ্য, তখন সিস্টেমগুলো ওইভাবেই ডেভেলপ হবে আর কি। তো আমরা সবাই ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি যতটা সম্ভব আর কি। এবং সম্ভব না হলেও এটার বিরুদ্ধে যুদ্ধ করি, নন ট্রান্সপারেন্টের বিরুদ্ধে যুদ্ধ করি, কথা বলি, ভয়েস দেই, কারণ এটাকে রোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সুর ভাই। হোপ আপনাদের প্রশ্নগুলোর আনসার পেয়েছেন। সুর ভাই রাইটলি সেড যে ট্রান্সপারেন্সিটা আসলে ডিপেন্ড করছে, আমাদের অনেক ইনস্টিটিউশনস আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, ইভেন আমরা চাইলেও পারছি না, বাট সেই জায়গায় আসলে আমাদের রোল কি হবে সেটা নিয়ে হয়তো আমাদেরকে কাজ করতে হবে, যে আমাদের ইনস্টিটিউশনাল প্রেশারের বাইরে এসে আমরা কিভাবে ট্রান্সপারেন্ট থাকতে পারি। জাস্ট আমি একটা ছোট উদাহরণ দিতে চাই আমার অর্গানাইজেশনের। যেমন আমি যে অর্গানাইজেশনে কাজ করি, এই অর্গানাইজেশনটা হচ্ছে যে 100% স্প্রিড মানি ফ্রি অর্গানাইজেশন, 100% কমপ্লায়েন্ট। ইভেন আই ডোন্ট নো, মানে ফ্রম A to Z, মানে আমাদের ডিকশনারিতে, আমি যে অর্গানাইজেশনে কাজ করি ওখানে আমাদের ডিকশনারিতে স্প্রিড মানি বলতে কোনো কিছু নেই, জিরো। সো দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় রেগুলেটরি ইস্যুস এবং অনেক কিছু স্টিল আমরা ওভারকাম করে আসতেছি। সো আই থিঙ্ক এটা হয়তো ইন্টারনালি আমরা ওই কালচারটা বিল্ড করতে পেরেছি। সো আই থিঙ্ক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্ট অফ দিস হোল কান্ট্রি, মেবি আমাদের ইনস্টিটিউশনস গুলো বা আমাদের বিভিন্ন অর্গানগুলোতে যখন গ্র্যাজুয়ালি আপনার এই ট্রান্সপারেন্সিটা প্র্যাকটিস শুরু হবে, উইল বি এবল টু অ্যাচিভ দ্যাট লেভেল অফ ট্রান্সপারেন্সি, এবং তখন আমরা হয়তো ইনফ্লুয়েন্স ফ্রি থাকতে পারবো। Thank you, Surbhai, and thank you, everyone. Any other questions to Surbhai? Okay, so যদি সৌরভের কাছে কোনো প্রশ্ন না থাকে, আমরা আমাদের দেলোয়ার ভাইয়ের কোশ্চেনের ব্যাপারে আমার মানে কথার ব্যাপারে আমার কথা আছে আর কি। হ্যাঁ, সেটা হলো দেলোয়ার ভাই, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন,
তো জি। এখন থেকে আপনি যদি 20 বছর আগে চিন্তা করেন যে কতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, এখন কতগুলো আছে, জি তো এবং এটা হ্রাস পাচ্ছে, কর্মী মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এদেশ থেকে চলে যাচ্ছে আর কি। তো এটার কারণ কিন্তু ট্রান্সপারেন্সি। আপনি তারা লোকাল কোম্পানিগুলোর সাথে কম্পিট করতে পারছে না। লোকাল কোম্পানিগুলো কি ভ্যাট ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কিন্তু ট্রান্সপারেন্সির কারণে মাল্টিন্যাশনাল গুলোকে 100% ট্যাক্স দিতে হচ্ছে, 100% ভ্যাট দিতে হচ্ছে, লেবার লকে তাকে ফলো করতে হচ্ছে, কিন্তু লোকাল কোম্পানিগুলো ওইগুলোকে বাইপাস করতেছে। তো আলটিমেটলি কি হলো, রিসেন্টলি যে একটা মাল্টিন্যাশনাল চলে গেল আর কি, ঔষধ কোম্পানি আর কি, যেটা জি একই তো কারণে আর কি। এর আগে বহুত কোম্পানি বাংলাদেশ থেকে চলে গেছেন আর কি, এই ট্রান্সপারেন্সির কারণে আর কি। এখন যদি ট্রান্সপারেন্সি আমরা এস্টাবলিশ করতে পারি থ্রু আউট দি কান্ট্রি, প্রত্যেকটা ইনস্টিটিউটে, তো এবং উপর পর্যায় থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে, তখন কারণ সোসাইটিটা আসলেই তো একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, এখন উপর থেকে প্রেশার না হলে, বাধ্য না হলে আমরা ট্রান্সপারেন্ট আসলে কেউ হব না। এবং আমাদের এই প্রজন্মের পরে যারা আসবে তারা তো এটাকে অ্যাকোমোডেট করবে, তখন আরো খারাপ অবস্থা হবে আর কি, যদি এই প্রতিরোধের ব্যবস্থা আমরা না করি। ধন্যবাদ সকলকে। আমি একটু দেলোয়ার ভাই এবং সবুর ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। সবুর ভাই আমার কথাটা অলরেডি বলেই ফেলেছেন যে দেলোয়ার ভাই ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, হয়তো স্পিড মানি বলতে দের ইজ নাথিং ইন ইউর ডিকশনারি, বাট রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট। সবুর ভাই যেটা বলেছেন যে এরকম কয়টা কোম্পানি আছে যে হু আর সার্ভাইভিং, রাদার যদি খোঁজ নিয়ে দেখেন যে কতগুলো কোম্পানি আছে দে আর প্ল্যানিং টু লিভ দ্য কান্ট্রি বিকজ দে ক্যানট সার্ভাইভ হিয়ার। ভেরি টাফ, অনেকগুলো লিমিটেশনস, অনেক ইনভেস্টমেন্টের কারণে হয়তো ইটস টেকিং টাইম, বাট আমাদের আসলে সমাজ ব্যবস্থাটা এখন এমন একটা জায়গায় চলে আসছে, সবুজ ভাই যেটা বলেছেন যে আমাদের নেক্সট জেনারেশন হয়তো অ্যাকোমোডেট করবে, বাট আমি যতটুকু দেখতেছি উই অলরেডি স্টার্টেড ফর দ্য অ্যাকোমোডেশন, আমরা অলরেডি অ্যাকোমোডেট করছি। আপনি লোকাল কোম্পানি বলেন, কর্পোরেটস বলেন, মাল্টিন্যাশনাল বলেন, সরকারি তো ধরেন আমরা এনলিস্টেড, যে সবাই জানি যে সরকারি অফিসে টাকা ছাড়া হয় না। ইভেন খুবই দুঃখজনক কর্পোরেটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু প্র্যাকটিসটা খুব বাজেভাবে চলছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি আমাকে দিয়ে যদি শুরু করি টু বিকাম মোর ট্রান্সপারেন্ট, টু বি ট্রান্সপারেন্সি, মেনটেন দ্য ট্রান্সপারেন্সি অর টু বিকাম অনেস্ট, আমাকে দিয়ে যদি শুরু করি তাহলে হয়তো এটা আমাকে দিয়ে পরে আমার ডিপার্টমেন্টে আসবে, কলিগে আসবে, বাসায় আসবে, সোসাইটিতে আসবে। সো ওই জায়গাটাতেও দেখি কিছু লিমিটেশনস আছে। সবুর ভাই যেটা বললেন যে এখন এনআইডি নিয়ে গেলে আপনাকে 200-500 টাকা দিতেই হবে, কোনো উপায় নাই। এখন সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আপনাকে ইউ হ্যাভ টু বি স্টে ইন দ্য কান্ট্রি উইদাউট হ্যাভিং এন আইডি। ইভেন ইউ ক্যানট, আপনার তো ছেলে মেয়ে হয়তো থাকবে বাট ইউ ক্যানট হ্যাভ দ্য বার্থ সার্টিফিকেটস। সো এটা আমাদের লিমিটেশনস, ওটা আমাদের কিছু করার নেই। বাট হোয়াট উই ক্যান ডু, আমরা চাইলে নিজেরাই কিন্তু একটু অনেস্ট থাকতে পারি, ট্রান্সপারেন্ট থাকতে পারি। আমি এটা করব না, আমি ব্রাইবটা নিব না, আমি অসৎ উপায় কোনো কিছু করব না, সেইটা কিন্তু আমরা অনেকখানি পারি যদি চেষ্টা করি। সেটা পুরাটাই কিন্তু আমার উপর ডিপেন্ড করতেছে। সো এবং আমাকে দেয়া একই অপরাধ। হ্যাঁ আমি জানি সবুর ভাই, একদম সেম, বাট যেহেতু দেয়াটাতে আমার লিমিটেশনস অনেক, কারণ সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে। আমি নেওয়া থেকে যদি বিরত থাকি, উপরওয়ালা তো দেখছেন, আমি নেওয়া থেকে বিরত থাকলে একটা আমার নিজের একটা মাসুদ ভাই বা জাকির ভাই যে কথাটা বলেছেন যে ট্রান্সপারেন্সি বলতে আমাকে দিয়ে নাকি সবাইকে দিয়ে, আমি বলবো যে আমাকে দিয়ে আমি শুরু করি আগে, আমি আমাকে দিয়ে শুরু করি, আমাকে দিয়েই সমাজ আমার মতো করে যদি সবাই চিন্তা করা শুরু করে, সো ইনশাল্লাহ একটা দিন সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সবাই হয়তো চেঞ্জ হবে। বাট অফকোর্স দিস উইল টেক টাইম, দিস উইল টেক টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাকিল ভাই, থ্যাংক ইউ সৌরভ ভাই। সো আমাদের সেশনের আড্ডার নেক্সট সেগমেন্ট হচ্ছে ওপেন ডিসকাশন। সো নাও দ্য ফ্লোর ইজ ওপেন ইফ এনিওয়ান ওয়ান্টস টু ভলান্টিয়ার অন দ্য টপিক। Can I, Delar bhai? Please, Ben bhai, 3 minutes for you. Thank you. Thank you very much for choosing the subject, living a transparent life. আসলে অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম, what is transparent life, transparency, being transparent. আপনার একটা কথা মনে রাখতে হবে যে জো বাইডেন কেন ক্ষমতা আসলো এবং ট্রাম্প এত ব্যাকিং, এত পাওয়ার, এত সুপ্রিমেসিস্ট এবং এত মানে যে ফ্লয়েডকে এতভাবে ব্রুটাল হত্যা করার পরেও কিন্তু ক্ষমতায় থাকতে পারলো না এবং আসতে পারলো না। এবং সে কিন্তু মানে জো বাইডেনকে স্বীকৃতি দেয়নি এবং জো বাইডেনের শপথ অনুষ্ঠানে আসেনি। এখন জো বাইডেনের আসার দুইটা ওয়ার্ডে সে আসছে, একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি।
ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি দুইটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকটা জায়গায়, কর্পোরেট লাইফ, ফিজিক্যাল লাইফ, পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, রিলিজিয়াস লাইফ, সবকিছুতেই। তো আমি বলবো যে আমাদেরকে ট্রান্সপারেন্সি হতে হবে, কিন্তু ট্রান্সপারেন্সি হওয়ার আগে ট্রাস্ট শব্দটার মিনিংটা জানতে হবে। এখন আমি দেখে নিতে পারি যে হোয়াট ইজ বিং ট্রান্সপারেন্সি অর হোয়াট ইজ ট্রান্সপারেন্সি। Transparency is all about being open. It's about being real, being genuine, telling the truth in a way people can verify. Hello, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, it's based on the of honesty, openness, integrity and authenticity. ট্রান্সপারেন্সিতে কিন্তু গুড গভর্নেন্সটা তখনই আসবে যখন সরকার কিংবা অন্য কিছুতে এটা জড়িত থাকবে। কিন্তু ট্রান্সপারেন্সি মধ্যে অনেস্টি, ওপেননেস, ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি এগুলো সবচেয়ে বেশি কাজ করে। ট্রান্সপারেন্সি শব্দটাতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন হচ্ছে স্টিভেন কভের যে ফার্স্ট বই 7 হ্যাবিটস, 8 হ্যাবিটস, তারপরে তো আসছে আপনার যে প্রিন্সিপাল সেন্টার লাইফ, তারপরে থার্ড অল্টারনেটিভস। কিন্তু সবচেয়ে বেশি যে লিখেছে সেটা হচ্ছে যে স্টিভেন কভের ছেলে স্টিভেন এম আর কভে। স্টিভেন এম আর কভে তার লেটেস্ট বুক দ্য স্পিড অফ ট্রাস্ট, এই শব্দটাতে ট্রান্সপারেন্সি শব্দটা সবচেয়ে বেশি নিয়ে আসছে। স্পিড অফ ট্রাস্টে 13 বিহেভিয়ারের কথা আসছে। এই 13 বিহেভিয়ারে ওয়ান থিং দ্যাট চেঞ্জেস এভরিথিং, এই ওয়ান থিং এর মধ্যে এই 13টা বিহেভিয়ারের কথা আছে। এই 13টা বিহেভিয়ারের মধ্যে টক স্ট্রেট, ডেমনস্ট্রেট রেসপেক্ট, ক্রিয়েট ট্রান্সপারেন্সি, থার্ড রংস, অনেক কিছু আছে। এখন ক্রিয়েট ট্রান্সপারেন্সির মধ্যেই আমি যেগুলো বললাম যে আমাদের ওপেননেস থাকতে হবে, আমাদের যা বলছি তাই মানে রিয়েল থাকতে হবে। আমি যদি ফেক থাকি কিংবা আমি যদি ইলুশনের মধ্যে কাটাই কিংবা আমি যদি সিক্রেট লাইফ লিড করি, আমি আমার ওয়াইফের সাথে সংসার করছি, 3 বাচ্চার সাথে সংসার করছি, আবার অ্যাডাল্টারি করছি, দ্যাট ইজ নট ট্রান্সপারেন্ট। সবুর ভাই বলে গেছেন আমাদের সূরা মায়েদার 3টা আয়াতের কথা। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো। উনি সত্যবাদী ছিলেন এবং উনি ট্রান্সপারেন্ট ছিলেন এবং উনাকে সত্যবাদী খেতাব দেওয়া হয়েছিল, আল আমিন। কিন্তু ওটা কিন্তু উনি নিজে দেননি। উনার শত্রুরা, কুরাইশরা এবং উনার যারা কাফের ছিল তারাই বরং উনাকে সত্যবাদী উপাধি দিয়েছিলেন, তারাই উনাকে টাকা রাখতে দিতেন, কারণ উনি যে সত্যবাদী ছিলেন এটা তার শত্রুরাও স্বীকার করত। তো আমি ট্রান্সপারেন্ট কিনা, আমি সত্যবাদী কিনা, এটা কিন্তু অন্যরা বলতে হবে। আমি নিজে যদি চিৎকার করে বলি, যেটা ট্রাম্প সবসময় বলতো, সেটা বললে কিন্তু হবে না। তো ট্রান্সপারেন্ট, সৌরভের সাথে আমি একমত যে হয়তো দেখা যাচ্ছে পার ডে 39 ডিভোর্স হচ্ছে বিকজ উই আর নট ট্রান্সপারেন্ট। তো আমাদের ট্রান্সপারেন্ট হতে গেলে আমাদেরকে কাগজে কলমে সাদা কালো সবকিছুতে এক থাকতে হবে। আমি যেটা বিশ্বাস করি সেটা প্রকাশ করতে হবে। ইভেন সৃষ্টিকর্তার সাথেও আমাদের ট্রান্সপারেন্ট থাকতে হবে। আমি উযু না করে যদি নামাজ পড়ি, লোক দেখানো নামাজ মসজিদে যে, সে আমার নামাজ কি কবুল হবে? আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নতও পড়ি, নফলও পড়ি, কিন্তু আমাদের হৃদয়ের সাথে যদি সৃষ্টিকর্তার কানেকশনটা তৈরি না হয়, তাহলে কি সে নামাজ হবে? এটা কোনো কাকমোল্লাকে জিজ্ঞেস না করে আমার বিবেককে জিজ্ঞেস করতে হবে। কারণ আমি ধর্ম পালন করছি আমার শান্তির জন্য, সেরেনিটির জন্য, ট্র্যাঙ্কুইলিটির জন্য, ইকোনমিটির জন্য, ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য, ইনার পিসের জন্য। তো ট্রান্সপারেন্সির অবশ্যই দরকার আছে। আর ট্রান্সপারেন্সি সম্পর্কে আরো জানতে হলে আমি সবাইকে অনুরোধ করব স্টিভেন কভের যে ছেলে স্টিভেন এম আর কভে এর বইটা পড়তে। এবং সে তার শুরুতেই মানে লিখেছে, আমার 30 সেকেন্ডস আছে, সে লিখেছে যে সে এই কোম্পানির সিইও, সেটা $100 মিলিয়ন এন্টারপ্রাইজ। আর হচ্ছে স্টিভেন কভে তার বাবার যে একটা সেন্টার আছে, কভে লিডারশিপ সেন্টার, সেটার মাত্র 3 মিলিয়ন তো কম শেয়ার হোল্ডার সে রেখেছে। কিন্তু কভে লিডারশিপ সেন্টারের মূল্য গতকালকে ছিল $160 মিলিয়ন, যেটা গুগলে সার্চ করে আমি পেলাম আজকে। তো $160 মিলিয়ন মানে সন্তান মাত্র $3 মিলিয়ন মানে লিখেছে জাস্ট বই প্রকাশ করার জন্য কিংবা কিছু হিউম্যানিটিকে দেওয়ার জন্য।
বিল গেটসও দেখেন তার সন্তান কিংবা তার পরিবারকে মানে কিছুই দিয়ে যায়নি, সবকিছুই মানে দান করে গেছে। আসুন আমরা প্রত্যেক ধর্মের যারা আদর্শ আছেন বা প্রফেট আছেন কিংবা যারা আদর্শ ব্যক্তি আছেন তাদেরকে অনুসরণ করি, আমরা আরো ট্রান্সপারেন্ট হই। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ বেন ভাই। সো অবশ্যই আমরা স্টিভেন এমআর কবির যে বইটার কথা বলেছেন আমরা দেখে নিতে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেফারেন্স। আমরা আর কেউ বলেন? এক্লাস ভাই অনেকক্ষণ থেকে আমার মনে হয় অপেক্ষা করছেন। এক্লাস ভাই। জি, থ্যাংক ইউ দেলোয়ার ভাই। মানে আমি সরি, আমার একটু লেট হয়েছে, আমি একটু বাইরে ছিলাম, বাইরে থেকে এসে জাস্ট জয়েন করলাম। আমি সবর ভাইয়ের শেষ মুহূর্তের কথাগুলো জাস্ট একটু শুনেছিলাম, তারপরে যারা কথা বললেন সবার কথাই মানে শুনছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা নিয়ে আসলে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের মধ্যেও একটা ডিলেমা কাজ করে, যে অনেকেই বলেছেন যে ট্রান্সপারেন্সির বিষয়গুলো তো আসলে এটা শুধু একজনের বিষয় না, এটা সামষ্টিক একটা বিষয়, ব্যক্তিগত পর্যায় থেকেই শুরু, বাট এটার সাথে স্টেট জড়িত, মিডিয়া জড়িত, ইনস্টিটিউশন জড়িত, ফ্যামিলি জড়িত, এবং অর্গানাইজেশন আমরা যেখানে কাজ করি। তো এই সবগুলো সাথে যদি আমরা আবার দেখি যে এটার যদি নিয়ামক গুলোকে যদি দেখি যে মানে এলিমেন্ট বা কোন বিষয়গুলো এগুলোকে ট্রান্সপারেন্সিটাকে আপনার প্রভাবিত করতে পারে, তার সাথে আপনার কনজিউমারিজম আমার কাছে মনে হয় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনার গ্লোবালাইজেশন, গ্লোবাল পাওয়ার, গ্লোবাল সিস্টেম, এই সবকিছু মিলিয়ে মানে ব্যক্তি আমিকে, পরিবারকে, সমাজকে, ইভেন স্টেটকে প্রভাবিত করছে। তো এখন এটা সত্য যে ট্রান্সপারেন্ট বা অনেস্টি, ট্রাস্ট, এই বিষয়গুলো যে সমাজে, যে ব্যক্তির মধ্যে, যে রাষ্ট্রে যখন বিরাজ করে, তখন সার্বিকভাবে সবাই ভালো থাকে। মানুষের মানে একদম প্রকৃত যে চাওয়াটা শান্তি, সেই পিসকে যদি আমরা সত্যি সত্যি অর্জন করতে চাই, তাহলে সেটা ব্যক্তি থেকে রাষ্ট্র এবং এটা একদম গ্লোবাল পর্যায়ে এই ট্রান্সপারেন্সির চর্চা করা প্রয়োজন। বাট এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, আমার কাছে যেটা মনে হয় ব্যক্তি পর্যায়ে ট্রান্সপারেন্সির যে জায়গাটা আমরা যতটা চর্চা করতে পারি, এর বাইরে বেরোলেই বড়জোর ফ্যামিলি পর্যন্ত বিষয়টা টিকে, তারপরের যে জায়গাটা সমাজ, রাষ্ট্র এবং পরের যে মানে এলিমেন্ট গুলো, সেইখানে আসলে একটা মিশ্র, এবং এটা আমার মতে নেগেটিভ পর্যায়ে আছে। আমরা যদি দেখি যে পুরো পৃথিবীকে এখন যারা মানে লিড করছে, তাদের যে মানে প্রিন্সিপাল গুলো, সেই প্রিন্সিপাল গুলোতে বা তাদের ডক্ট্রিন গুলোতে খুব স্বচ্ছতা নাই। মুখে এক ধরনের বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে এক ধরনের, কার্যে এবং আপনার প্র্যাকটিসে হচ্ছে অন্যরকম, এবং সেইটা আপনার বিভিন্ন রাষ্ট্রে সমাজে প্রভাবিত হচ্ছে। সেই প্রভাবের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তি পর্যায়ে দুটো ধারায় চলছে। একটা ধারা আমরা খুব চাচ্ছি যে ট্রান্সপারেন্ট হই, আরেকটা ধারায় কেমন করে যেন মানে বিচ্যুত হয়ে যাচ্ছে এই জায়গাগুলো থেকে, যার জন্যে মানে শান্তি বা পিসের যে জায়গাটা, এটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এবং এটা খুব ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটা খুব অচিরেই যে এটা ঠিক হবে, এটা মনে হয় না। মানে আমি খুব আশাবাদী মানুষ,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একদম এই মুহূর্তের যে সময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং সামনের যে সময়টুকু আসছে, সেখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় না যে একদম স্টেট পর্যায়ে এবং গ্লোবাল পর্যায়ে এই জায়গাটা কি, এই ট্রান্সপারেন্সির জায়গাটা কি সত্যি সত্যি প্রতিষ্ঠা করার মতো শক্তি, মানে এটা তুলনামূলকভাবে কম। সেই দিক বিবেচনা করলে মানে সামনের সময়টা বা নেক্সট জেনারেশনের যে কথাটা বলা হচ্ছে, সেটার সূচকটাকে যদি আমরা পিসের জায়গাটা বলি, তাহলে সেটা আমার কাছে মনে হয় একটু ডার্কনেস এর দিকে যাচ্ছি আমরা, যাব। বাট তারপরেও যে কথাটা চলে আসে অপেক্ষায়, প্রত্যাশায়, নিজে থেকেই শুরু করা উচিত। প্রথম থেকে একজন থেকে যদি আরেকজন একটু একটু করেও ছড়ায়, তাহলে আমার কাছে মনে হয় বিন্দু আলু থেকে একটা সূর্যালোকে কোনো এক সময় হয়তো পৌঁছবে। থ্যাংক ইউ ইখলাস ভাই, খুবই চমৎকার করে বলেছেন। আমার কাছে একটা জায়গা পারি না অনেক সময়। তো আমাদের সাথে তারিকুল হক ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার কোনো কমেন্ট শেয়ার করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে সময় যেহেতু কম, আমি একটা এই ঘটনা এখানে সমস্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শুধু ব্যক্তি অথবা রাষ্ট্রের ক্ষমতা যারা আছে উভয় এককভাবে এগিয়ে আসলে মনে হয় হবে না। আমার মনে হয় যে দুই পক্ষ থেকে এগিয়ে আসা উচিত, কারণ যেহেতু এটা একটি অনেক বড় সমস্যা। তেমন একটা ঘটনা আমার স্মরণ আসতেছে, বলতেছি যে আপনার ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের সময়ে যখন খলিফা ওমর ক্ষমতায় ছিলেন, তো সেই সময় আপনার বাইতুল মালে অন্য দেশ থেকে বেশ কিছু কাপড় হাদিয়া আসে। তো সেই কাপড়গুলো আপনার মদিনার সমস্ত জনগণ বা আপনার প্রজাকে দিয়ে দেওয়া হয় এবং সবার ভাগ্যে একটা করে কাপড় পরে, যে কাপড় দিয়ে একজনের জোব্বা তৈরি হতে পারে। তো যখন একদিন জুম্মার দিন আপনি খলিফা ওমর জুম্মার আপনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তো খুতবা দেওয়ার সময় খুতবার মাঝখানে একজন প্রজা দাঁড়িয়ে তাকে একটা কোশ্চেন করে। কোশ্চেনটা হলো যে, হে খলিফা, যেই বাইতুল মালে যে কাপড়গুলো আসছে সেই কাপড় দিয়ে সবার একটা করে জব্বা হয়, যেহেতু আপনার শারীরিক গঠন আমাদের চেয়ে অনেক বড়, তো আপনার জব্বার কাপড় তো একটা হওয়ার কথা না, তো নিশ্চয়ই আপনি একের অধিক কাপড় আপনার অংশে নিয়েছেন। তো তখন খলিফা কিন্তু রাগ করেন না। এখানে দেখার বিষয় হলো, যখন আপনার প্রজা কোশ্চেন করছে রাষ্ট্রের নেতাকে, সর্বোচ্চ নেতাকে, উনি কিন্তু বিন্দুমাত্র রাগ করেন নাই। উনি বরং তার ট্রান্সপারেন্সির এটা আপনার করছেন, খোলাসা করছেন। উনি এটা বলছেন যে দেখো, সবার ভাগ্যে এক পিস করে কাপড় আসছে, আমার ভাগ্য এক পিসই আসছে, আমি এক পিসে বেশি নেই নাই। এটা আমার ছেলে আব্দুল্লাহ আমাকে বললো যে বাবা, আপনার তো এক পিস হবে না, আপনার শারীরিক গঠন তো অনেক বড়, তো আপনি আমার পিসটাও নিয়ে নেন, তো আপনি দুই পিস মিলে আপনার জব্বাটা বানান। তো আমি আমারটা আর আমার ছেলে আব্দুল্লাহটা নিয়ে এটা বানিয়েছি। তো এখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে যেহেতু একটা মনে করেন বড় ধরনের সমস্যা, এই সমস্যায় ব্যক্তি পর্যায়ে যেরকম আমাদের ট্রান্সপারেন্সি মনে করেন আমাদের থাকা দরকার, সেভাবে যে রাষ্ট্রের যে আপনার যারা নেতৃত্ব পর্যায়ে আছে, যে তারাও নিজেরা এটার উপরে চর্চা করে, তাহলে মনে হয় একটা সমাধান আসা সম্ভব। না হলে এই সমস্যা এরকম চলতেই থাকবে। রাষ্ট্র দোষ দিবে ব্যক্তি দোষ দিবে রাষ্ট্রের। ভাই, থ্যাংক ইউ তারিকুল ভাই, সুন্দর করে বলেছেন। অ্যাগেন ইন্টারডিপেন্ডেন্স, লাইক দুই পক্ষকেই সমান ভাগে এগিয়ে আসতে হবে টু বি ট্রান্সপারেন্ট। থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই, হ্যাঁ হাত দেখতে পাচ্ছি, জিয়া ভাই।
থ্যাংক ইউ দেলার ভাই, সবুর ভাই, খুব ভালো লাগলো আলোচনা শুনে এবং সবাই অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যেটা আসলেই রেজিস্টার করার মতো, এবং শুধু রেজিস্টার না, এটা যেন আমরা কমপ্লাই করতে পারি সেদিকে সচেষ্ট থাকতে হবে। আমি জাস্ট ট্রান্সপারেন্সি সম্পর্কে জাস্ট আমার অভিমতটা দেই। আমরা তো আসলে অনেকে যেহেতু আমাদের একটা ম্যাচুরিটি লেভেল চলে এসছে, আমাদের এটা প্রতি মুহূর্তে ডিল করতে হয় ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি। বাট এখানে অনেক ইয়াংস্টার্স আছে আমাদের সাথে, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে যেহেতু ব্যাংকে কাজ করি, ট্রান্সপারেন্সি আর ইন্টিগ্রিটি ব্যাংকের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ট্রান্সপারেন্সি আসলে কি? ট্রান্সপারেন্সি হচ্ছে এই যে আমার হাত খালি, আমি খুব স্বচ্ছ। I can call a spade. আমি খারাপ মিনস আমি খারাপ, আমি ভালো মানে আমি ভালো। আমি আমার যে সম্পত্তি আছে এটা থেকে আমি ট্যাক্স দেই, আমি যা ডিক্লেয়ার করছি এর বাইরে কিছু বলার পর এটা যে কনসিকুয়েন্সেস, সেটার জন্য মোরাল থাকা প্রয়োজন। এই দুইটা যদি থাকে তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি সম্ভব। তার মানে অন্যান্য যারা বলেছেন, এটা গোড়াতেই অনেকে বলেছেন, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাকচুয়ালি সেলফ থেকে শুরু হয়, যেটা ওই যে কন্ট্রোল, ইনার কন্ট্রোল, আর এটা হচ্ছে যে আউটার কন্ট্রোল। এখানে নিজের সেলফ, বাকি ন্যাশনাল ইন্টিগ্রিটি, সোশিও ইকোনমিক, পলিটিক্যাল, এগুলো কিন্তু আউটার, যেটা হয়তো আমার হাতের কন্ট্রোলে নাই। কিন্তু আমি ভালো বা আমি খারাপ সেটা জোর গলায় বলা, সাহসের সাথে বলা, এখান থেকেই ট্রান্সপারেন্সি শুরু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয় ভাই, আপনি ভালোই বলেছেন যে এভরিথিং হ্যাজ টু স্টার্টস উইদিন। আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়লো, লাইক আমরা অনেক সময় বলি যে কেমন আছো, ধরুন আমরা কাউকে জিজ্ঞেস করলাম কেমন আছো, সে বললো যে আছি বললো। তার মানে কি যে সে কি ভালো আছে না খারাপ আছে? উই ডোন্ট নো, ইটস ইন বিটুইন। সো আমাদের আমাদের কালচারে একটা জিনিস আছে যে আমরা মানে আইদার ইট ইজ ইয়েস অর নো, বাট আমাদের কাছে ইন বিটুইন একটা জিনিস আছে। সো ইন মোস্ট কেসেস আমাদের সোসাইটিতে বা আমাদের লাইফস্টাইলে উই ফলো ইন বিটুইন, আইদার নো ইয়েস, নো নো। So I think, whether it is yes or no, that should be the way of life. I'm transparent. Are you transparent? Yes or no? So there shouldn't be okay, so that was a pretty good thing. So is there anyone who wants to volunteer? Thank you, Murad Bhai, for joining. We are very happy to have you. থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, আমি জাস্ট সংক্ষেপে একটু বলতে চাচ্ছিলাম। জাকির ভাই, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। প্রচন্ড একটা ইম্পর্ট্যান্ট এবং দারুণ কথা আসছে। সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং বিশেষ করে আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি আমাদের ইনার পিস পেতে হয়, এই আজকের আলোচনার বিকল্প আসলে কিছু নেই। আমরা হয়তো নানান ইস্যুস বলতে পারি, বাট আমি একদমই পুরো একমত আমাদের একটু আগে জিয়া ভাইয়া যেটা বলেছেন যে এটা শুরু হবে নিচ থেকে, এবং এখানে যে স্ট্রেংথটা লাগবে সেটাও কিন্তু নিজের, যেটাকে আমরা বলি ইমানের বল, অথবা আপনার বিশ্বস্ততা, অথবা আপনার যে স্ট্রেংথ, সেটাই কিন্তু আপনাকে, আপনি ইন্টিগ্রিটি বলেন, অনেস্টি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, লাগবে। যেমন ধরেন পরিবারে এবং আপনার ভিতরে এবং পরিবারের ভিতরে এটা প্র্যাকটিস করা সবচাইতে বেশি জরুরি। এবং আমি যেটা মনে করি যে আমাদের মেসেজ দিতে হবে, আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার সন্তানদেরকে পরিষ্কার রাখতে হবে, আমার সাবঅর্ডিনেটকে পরিষ্কার রাখতে হবে। এতটুকু যদি আমরা করতে পারি, অনেক করে ফেলেছি বলে আমি মনে করি। সুতরাং এই জায়গাতে নিজের যে স্ট্রেংথ, নিজের যে ক্লিয়ারেন্স, নিজের যে যেটাকে আমরা বলি, যেটা তোকে বললাম যে ইনার থেকে, অর্থাৎ প্রতিটা এই ঘটনাগুলো কিন্তু ভিতর থেকে বাইরে আসবে। বাইরের প্রেশার সবসময় বেশি থাকবে আপনার এই বর্তমান প্রেক্ষাপটে, যেখানে পৃথিবী এক্সপ্যান্ড করছে। সুতরাং আপনার বাইরে থেকে প্রচুর প্রেশার আসবে, আপনার ইনারের ভিতরে সেই শক্তি বাইরের শক্তি থেকে বেশি হলেই এই জিনিসটা সম্ভব হবে। এবং আমরা সবাই মিলে যখন এটা করতে পারবো, আমরা যদি ইন্ডিভিজুয়াল করি, আসলে কেউ মানে আমি একজন প্রধানমন্ত্রী হব, আমি একজন নেতা হব, আমি একজন সিইও হব,
সুতরাং আমার থেকে এটা শুরু করতে হবে, এবং ডেফিনেটলি আমার যেটা ন্যূনতম জায়গা, আমার পরিবারে এটা প্র্যাকটিস করতে হবে। ট্রান্সপারেন্সি আমার ওয়াইফের সাথে, আমার সন্তানের সাথে, আমার ইনার যেটা একদম আমার কন্ট্রোলে, আমার পরে আমার কন্ট্রোল হচ্ছে আমার পরিবার। সো সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি আমাদের পরিবারে ট্রান্সপারেন্সি আমাদের থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাকির ভাই, রিয়েলি লাভড ইট। লাইক আমরা সেলফ নিয়ে কথা বলেছিলাম, সো আমরা এখন পরিবারের মধ্যে এসেছি। দ্যাটস রিয়েলি ভেরি গুড। সো আমাদের আসলে কন্ট্রোল করার যতটুকু জায়গা আছে, লাইক আমরা পরিবারের মধ্যে কন্ট্রিবিউট করতে পারি, ক্যান বি অ্যান এক্সাম্পল। লাইক মেবি আমরা আমাদের বাংলাদেশে কেউ একজন হতে না পারি, বাট আমাদের ফ্যামিলি বা আমাদের অফিসে we could be example there. Exactly. So we can really influence a lot of people. Thank you, Zakir bhai. Thank you very much. Loved it. So is there anyone wants to volunteer? Like আমাদের সাথে আছেন আলম ভাই, শাফি ভাই, মুরাদ ভাই. Anyone wants to volunteer? আসসালামু আলাইকুম দিলওয়ার ভাই, আলম বলছিলাম। Please, thank you. আমি 10 মিনিট পরে শোনা শুরু করেছি, একটু ডিলে হয়েছিল, তো তারপরেও শুনলাম। আর সবার কথা শোনার পরে আমি রিলেট করার চেষ্টা করছিলাম আমার নিজের সাথে, আমি কোথায় আছি। তো একটু আগেই আপনি যে উদাহরণটা দিচ্ছিলেন যে ইন বিটুইন, মাঝামাঝি একটা কেমন আছেন ভাই, এই আছি কোন রকম। তো আমার মনে হয় আমার নিজের অবস্থাটা ওইরকম একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে গেলাম আজকের আলোচনাগুলো শুনে। বিশেষ করে সবুর ভাই সুন্দর করে বিষয়গুলো তুলে ধরেছেন, এবং বিশেষ করে ওনার কবিতা দিয়ে যেটা উনি বোঝালেন, যেটা আমাদের মনে হয় সবার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হয়তো আজকে আমার ওয়াইফকে আজকে পর্যন্ত বলতে পারি নাই যে আমি কাকে কলেজ জীবনে ভালোবেসেছি, সে কথাটা এখনো মনে হয় বলতে পারি নাই। সুতরাং আমি কি ট্রান্সপারেন্ট আমার ফ্যামিলির কাছে? তো আমি এই কোশ্চেন গুলো আমাকে নিজেকে করছি, এই মুহূর্তে শুনছি আর করছি। অফিসে গেলে বস ইজ অলওয়েজ রাইট, আমি ট্রান্সপারেন্ট হতে পারছি না, আমার বসের উপরে আমি কথা বলতে পারছি না, উনি একটা রং করছেন তারপরেও আমি বলতে পারছি না। তো এই যে পেইন, আমি ট্রান্সপারেন্ট হতে যে অনেকগুলো পেইনফুল জিনিস আমার ভিতরে কাজ করে, যেটা আমার মনোজগতের মধ্যেই থাকে, যেটা আমি আসলে বাইরে এক্সপ্রেস করতে গেলেই আমি বাধার সম্মুখীন হচ্ছি। ট্যাক্স অফিসের কথা তো মানে না বললেই নয়, আপনি গেলেই তারা এমন আচরণ করবে যে আমি হয়তো কোনো অপরাধ করে আসছি তাদের অফিসে। আবার যখনই তাদের সুরে কথা বলবে, আপনাকে চা খাওয়াবে, ভালো করে কথা বলবে, আপনার ফ্যামিলির খোঁজ নেবে সব, কিন্তু যখনই তাদের কথা সুরে সুর না মেলাবেন তখনই আপনাকে চিনে না, আপনার সাথে অভদ্র ব্যবহার করবে। তো যাই হোক, এগুলো আমাদের মনে হয় নিত্য, যারা আমরা সরকারি অফিসের সাথে কাজ করতে যাই তাদের এই ধরনের অভিজ্ঞতা আছে। তারপরেও আজকের আলোচনায় সবাই যে কথাটা বারবারই বলছিল যে আমরা আসলে শুরু করাটা দরকার। আমরা যে যেখানেই আছি, যে লেভেলেই আছি, শুরুটা আসলে করা দরকার নিজেদের ভিতর থেকে, তারপর ফ্যামিলি, তারপর আস্তে আস্তে সমাজ, দেশ এভাবে ছড়াবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু আমার জাস্ট মানে অনুভূতিটা প্রকাশ করতে চাচ্ছি। সবার আগে বলি যে মাই বিউটিফুল লাইফের ফার্স্ট ডে থেকে ছিলাম, তো রেগুলার না থাকলেও মনে হয় যে আমি মাই বিউটিফুল লাইফের একজন। আর এত সুন্দর যে কিছু আলোচনা, এত সুন্দর বিষয় নিয়ে কিছু মানুষ বসে ভাবে, বলে, এই যে ভাইব্রেশনটা ভালো, একটা অন্যরকম একটা ভাইব্রেশন, এটার জন্য মানে এত ভালো লাগে। সবসময় মন থেকে একটা কামনা এসে যায় যে মানে শুধু কামনা যে দীর্ঘায়ু হোক মাই বিউটিফুল লাইফ। আর যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, এটা আমরা সাধারণভাবে বলতে পারি যে আমাদের জীবনের স্বচ্ছতা। তো হ্যাঁ, এটা মেনটেন করতে গেলে এটা আসলে পেইনফুল, অত সহজ কিছু না। আমি যেটা আমার ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেকে সরকারি চাকরির কথা বলছেন, আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। তো আব্বাকে খুব ছোটবেলায় দেখেছি আম্মাকে বলতে যে যদি আমি এভাবে চলি শুধু বেতন দিয়ে তাহলে এরকম, আর যদি এভাবে চলি সেটার ফলাফল এরকম। তো দেখেছি যে আম্মা বলে আব্বাকে ডিসিশন দিয়ে দিল যে না, আমরা বেতনের টাকা দিয়েই চলবো। এবং
সেই কারণে দেখা গেছে যে আশেপাশের অন্যান্যরা একভাবে চলছে, আমরা খুব হিসেব করে করে চলছি। হয়তো আব্বার ঈদের যে বোনাসের টাকাটা সেটা নিয়ে আমি যেহেতু বড় মেয়ে, আব্বার সঙ্গে খুব ক্লোজ ছিলাম, অনেক ভাবে বাজেট তৈরি করতাম যে কিভাবে সুন্দরভাবে ঈদটা করা যায়, কিভাবে সবকিছু হয়। তো এখানে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটার কিন্তু একটা নেগেটিভিটি, একটা আপনার অন্যরকম একটা প্রভাব আছে এবং আমাদের ছোটবেলা থেকেই দেখে এসছি। কিন্তু খুব ভালো লাগে এখনো ভাবলে যে কিছু মানুষ কিন্তু সবসময় আমাদের সোসাইটিতে ছিল, যারা মেনটেন করে চলেছেন তাদের জীবনে ট্রান্সপারেন্সি। এবং আমি আমার কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, উনি আসার পরে এত সৎ ছিলেন, এত অনেস্ট ছিলেন, পুরো কলেজের মধ্যে একটা ডিসিপ্লিন এনে দিলেন, তারপরে কোনো রকম যেন ইয়ে না হয়, অনিয়ম না হয়, এসব করলেন। কিন্তু তার পরিণতিতে দেখা গেল যে কলেজেরই একটা গ্রুপ আপনার শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা বোর্ডে বোধহয় ওনার নামে কমপ্লেন করেছেন যে উনি সেই কলেজটা ওনার কারণে শেষ হয়ে গেছে, উনি ঠিকভাবে মেনটেন করতে পারছেন না, কলেজে অরাজকতা হচ্ছে, এইসব কলেজ স্টুডেন্ট শূন্য হয়ে গেছে। তো সেই সময় তো এত বেশি ইয়ে ছিল না, কমিউনিকেশন এত ডেভেলপ ছিল না, পরে ওনাকে খুব উদ্ভট একটা জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। তো সেই স্যারকে আমি যখন ওনাকে আমরা বিদায়ী অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে সবার সামনে উনি বলে গেলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন, তার মধ্যে ওই লাইনটা আমার সবসময় মনে পড়ে যে সত্য যে কঠিন, সেই কঠিনেরে ভালোবাসিলাম। তো আমিও দেখেছি আরেকজন ছিলেন আমাদের সরকারি একজন অফিসার, আপনার প্রশাসনের খুবই নামকরা, উনি যখন খুব মানে উনি এসে দেখা গেল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে উনি ইয়ে করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে ইয়ে করছেন। একটা পর্যায়ে দেখা গেল ওনাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করা হলো। তো এই যে আমাদের জীবনে, হ্যাঁ, আমাদের কর্মক্ষেত্রে যারা এইসব আর কি থাকার চেষ্টা করছেন, সবাইকে সব প্রশাসনের প্রত্যেকটা ধাপে ধাপে যে স্বচ্ছতার জন্য কাজ করছেন, তাদেরকে উল্টো দেখা গেছে যে অপরাধী হয়ে অন্যখানে ইয়ে করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, বদলি করে দেওয়া হয়েছে। কিন্তু এই মানুষগুলি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি যে তাদের সততা বজিয়ে রেখেছেন, এবং এটার পেইন আছে, কিন্তু এর মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি আছে। এই যে আমরা স্বচ্ছতা বলছি, এই শব্দটাই যেন স্ফটিকের মতো একটা আমাদের জীবনের মধ্যে স্বচ্ছতা এনে দেয়, এবং এর ভাইব্রেশন অন্যরকম। মানে ডাল ভাত খেলেও সে খাওয়ার যে পরিতৃপ্তি, আর মানে অসৎ ভাবে একটা কিছু করে সেটার যে পরিতৃপ্তি, দুটো পুরোই আলাদা। তো আজকের আলোচনা খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যে হ্যাঁ, অসংখ্য মানুষের মাঝে একজন আমি, এটা মানে কোনো ইয়েই হয় না, হ্যাঁ, মানে খুবই নগণ্য, কিন্তু তারপর আমি মনে করি যে অসংখ্য মানুষের মাঝেও তো আমি একজন। আমি যদি মেনটেন করি, আমি আমারটা মেনটেন করব। এবং স্বচ্ছতা মানেই শুধু অফিসের কাজকর্ম বা ঘরে আমার হাজবেন্ডের সঙ্গে, আমার ছেলেদের সঙ্গে, সেটাই না। আমি আমার কাজের লোকের সঙ্গে, এই যে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ, আমাদের জীবনের যা কিছু আছে সবখানেই কিন্তু আমরা স্বচ্ছতাটা মেনটেন করতে পারি, এবং এই মেনটেনিংটা আমাদের মধ্যে একটা অন্যরকম পজিটিভ ভাইব্রেশন, একটা ফ্লো এনে দেয়, যেটা সত্যি অন্যরকম। মানে এটার কোনো মূল্য হয় না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, খুবই ভালো লাগলো। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছিল যে আপনি যে উদাহরণ, আপনার ফ্যামিলির উদাহরণটা দিলেন, সো দ্যাট মিনস ট্রান্সপারেন্সি ইজ এ চয়েস। লাইক আপনি ওই চয়েসটা নিয়ে আপনি আপনার স্ট্যান্ডার্ডটা সেট করছেন, সো দ্যাট মাইট বি পেইনফুল or might be a pleasure, so we have to accept that. And আলম ভাই যে কথাটা বলছেন, সো যেমন আমরা বলেছিলাম যে আমাদের পার্সোনাল পরিমণ্ডলে আমাদেরকে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, এবং উনি বলছিলেন যে বসের সাথে কথা বলতে গেলে ভয় পাই।
সো আই থিঙ্ক ওনার কথাটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিং বস, আমরা যে জায়গাগুলোতে ইনফ্লুয়েন্স করছি সেখানে যদি আমরা আমাদের সাথে যারা কাজ করছে তাদের যদি কথা বলার অধিকার দেই, এবং আমার ফ্যামিলিতে যদি আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে যদি কথা বলার অধিকার দেই, তাহলে আমার অফিস বা আমার কমিউনিটি এবং আমার ফ্যামিলিতে আরো বেশি ট্রান্সপারেন্সি এনশিওর করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেলার ভাই, আমরা আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। বাকি ভাই প্লিজ। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অফিসে এই স্বচ্ছতা ইস্যুটা নিয়ে খুবই ফাইট চলতেছে আমার সাথে। সেটা হলো, আমি যখন থেকে জয়েন করেছি, আমি একজন মাই বিউটিফুল লাইফের মেম্বার হিসাবে আমি যেভাবে চলাফেরা করি এবং অফিসে যেটা আমার যে জব রেসপন্সিবিলিটি পালন করতেছি সেটা নিয়ে অনেকেই ঈর্ষান্বিত হচ্ছে এবং ম্যানেজমেন্ট লেভেলেও অনেক ধরনের টক হচ্ছে এগুলো নিয়ে, তো পজিটিভলি আর কি। কিন্তু এগুলো অন্যান্য যারা আছে তারা স্বাভাবিক মানতে পারতেছে না এই অনেস্টি এবং ডিগনিটি এবং সিনসিয়ারিটি এইসব ইস্যু নিয়ে। যেহেতু আমি মাই বিউটিফুল লাইফের একজন শুরু থেকে আমার এইগুলো মনে প্রাণে গেঁথে আছে, আমি এটার বাহিরে যাওয়া কাজ করতে পারি না, সম্ভব হয় না। তাতে যায় হয় কি, পুরো অফিসের অধিকাংশ লোকই আমার বিরোধিতা করলেও ম্যানেজমেন্টের যে ওই যে বলে না বস ইজ অলওয়েজ রাইট, এটা আমি কখনই মানি না পজিটিভলি সেটা। কারণ রবীন্দ্রনাথের একটা কবিতার অংশ আছে, আমাকে রেখো তুমি আর চরণ ও ধুলার তলে। আমি ওই ইথিক্স মেনে ম্যানেজমেন্টের সাথে কথা বলি, যাতে ম্যানেজমেন্ট আমার উপরে চড়াও হতে পারে না। কিন্তু তাদের অন্যায় ডিসিশনকে আমি ঠিক ওইভাবে মিশ্রি ছুরি দিয়া প্রতিরোধ করার চেষ্টা করি, যার জন্য ম্যানেজমেন্ট এটা মেনে নিতে বাধ্য হয়। ও 10 জনের কথাই যে রাইট একটা কথা আছে না অফিসে, সেটা কিন্তু তখন আর চলে না। কারণ অন্যায়কে যদি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারেন যে এটা অন্যায় ডিসিশন, হ্যাঁ, বস অলওয়েজ রাইট হতে পারে না। আজকে শুক্রবার না, বস বলতে আজকে শুক্রবার, অ্যাকচুয়াল আজকে তো মঙ্গলবার। কিন্তু সেটা আপনি ডেট তারিখ সাল দিয়ে যদি বুঝাইতে পারেন, মানতে বাধ্য। ঠিক এরকম পর্যায়ে যদি আমরা প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা কর্মক্ষেত্রে শো করতে পারি, আসলে মাই বিউটিফুল লাইফের এক একজন কর্মী, এক একজন মেম্বার বলি, এর একটা আইডল হিসাবে সমাজে শো হবে এবং আমার মনে হয় সমাজ থেকে অত্যন্ত আমার সারাউন্ডিং এ ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি করা সম্ভব হবে। থ্যাংক ইউ দেলার ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাকি ভাই, খুব সুন্দর করে বলছেন যে বস ইজ নট অলওয়েজ রাইট, ইউ হ্যাভ ইউর ওন স্ট্র্যাটেজি টু চ্যালেঞ্জ দ্যাট, এন্ড উই চ্যালেঞ্জ উইথ এভরিথিং দ্যাট রিয়েলি ওয়ার্কস। সো আমরা অলমোস্ট আমাদের সেশনের শেষের দিকে চলে আসছি। সো শেষের দিকে if you allow me to make a recap or share my personal opinion, please. Thank you. ব্যাপারটা হচ্ছে, অনেকেই অনেক কথা বললো, সবার সব কথাই যুক্তি আছে, আমরা যুক্তি মেনেই কথা বলার চেষ্টা করি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের টপিকটা হচ্ছে লিভিং এ ট্রান্সপারেন্ট লাইফ। সো এখানে কিন্তু লিডিং বলা হয় নাই, লিভিং বলা হয়েছে। সো আমরা উই ক্যান লিভ আওয়ার লাইফ, আওয়ার ওন লাইফ। আমাদের ফ্যামিলি, আমাদের প্রতিষ্ঠান, আমাদের দেশ, এটাকে আসলে লিভ করা যায় না, এটাকে হয়তো লিড করা যায় অথবা মেইনটেইন করা যায়। সো যখন লিভিং এই শব্দটা ইউজ করতেছি বা করা হচ্ছে, তখন আমার মনে হয় মোর অ্যাবাউট সেলফ। তো নিজের ক্ষেত্রে একটা কথা আছে না, যে হচ্ছে আপন ভালো তো জগৎ ভালো। আমি যদি ভালো হই, আমি যদি ট্রান্সপারেন্ট হই, হ্যাঁ, দেয়ার উইল বি অবস্টাকলস, দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, সেটা থাকবেই। যেমন আমাদের বক্তার কথাও চলে আসছিল, তিনি দুইটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে তার ভোটার আইডি কার্ড এবং অন্যান্য ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি। যেমন আমি জাস্ট রিসেন্ট আমার পাসপোর্ট রিনিউ করিয়েছি, সেখানেও কিন্তু আমাকে এই ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়েছিল। বাট আই ওয়াজ ট্রান্সপারেন্ট দ্যাট না, আমি 1 টাকাও কাউকে দিব না। হ্যাঁ, এটা আমার রাইট, আমার একটা পাসপোর্ট হবে, এটা আমার রাইট। সো আমি কাউকে টাকা না দিয়ে কাজ করাবো। দেন আই গট দ্য পাসপোর্ট, 2 মাস দেরি হয়েছিল, কিন্তু আমি পেয়ে গেছি। তো আমরা হয়তো অনেক ক্ষেত্রেই ধৈর্যের পরীক্ষা দিলে পরে বা একটু ক্রিটিক্যালি
ফেস করলে পরে ওভারকাম করতে পারি বাকি বাইরের যে চ্যালেঞ্জ গুলো। আর স্টিফেন কভি যে এই সমস্ত চমৎকার একটা কথা বলেছে যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এন্ড সার্কেল অফ কনসার্ন, যেটা আমাদের বাইরের জিনিসগুলো যেখানে আমরা ট্রান্সপারেন্ট হতে পারি না বা অন্যরা ট্রান্সপারেন্ট না, সেটা আমাদের সার্কেল অফ কনসার্ন। বাট আমি যেখানে হইতে পারি, যেমন জাকির ভাই বললেন তার নিজের ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি, অথবা আমি যেটা খুব এমফাসিস করতেছি বা আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে, আমি যদি নিজের কাছে ভালো থাকি, নিজের কাছে ট্রান্সপারেন্ট থাকি, ইফ আই এম ট্রান্সপারেন্ট টু মাই সেলফ, তাহলে আমি পরিবার, আমার প্রতিষ্ঠান অথবা আমার দেশকে, সমাজকে, তাদের প্রতিও আমি ট্রান্সপারেন্ট থাকতে পারবো। এবং আমরা ছোট্টখাট্ট আমি দিয়েই আমার পরিবার দিয়ে আমার পাড়ার সমাজ, আমার সমাজ দিয়েই হচ্ছে একটা জেলা, থানা বা দেশ এভাবে গড়ে ওঠে। তো এই একটা কথা আছে না, দ্য জার্নি অফ এ মাইল স্টার্টস উইথ অনলি এ সিঙ্গেল স্টেপ। তো সেক্ষেত্রে লিভিং এ ট্রান্সপারেন্ট লাইফের আমাদের জন্য আমাদের নিজেদের প্রতি ট্রান্সপারেন্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস অল আই উড লাইক টু সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্বপ্ন ভাই, চমৎকার করে বলেছেন যে লিভিং। সো আই থিঙ্ক as we said, like everything starts within, so we'll have to start living so that we can create a lot of examples, in আমাদের তোর ভাই যেটা বলেছেন যেই অ্যাসপেক্ট গুলোর কথা বলেছেন, যে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আমাদের সোসাইটি এন্ড কান্ট্রি ইনস্টিটিউশনস, তখন সেখানে হবে কি, উইল বি এবল টু ক্রিয়েট লট অফ এক্সাম্পলস। তখন হয়ে যাবে আমাদের যে লিডিং ট্রান্সপারেন্ট লাইফ, সো ফার আই আন্ডারস্ট্যান্ড। সো লিভিং থেকে উইল বি লিডিং বাই ক্রিয়েটিং এক্সাম্পলস। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলেছেন যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড সার্কেল অফ কনসার্ন, অফকোর্স লাইক আমরা যখন সার্কেল অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে এক্সাম্পলস ক্রিয়েট করব, গ্রাজুয়ালি আমাদের সার্কেল অফ কনসার্নস ছোট হয়ে আসবে এবং দে উইল বি even more influenced by us. So thank you very much. Jishu bhai most probably বের হয়ে গেছেন। I wanted to ওনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। However, so আমাদের আর ফার্দার কোনো feedback বা concern না থাকলে we're going to end our session here today. Is there anyone, any feedback, any further comments? Okay, so thank you very much. খুবই চমৎকার একটা সেশন ছিল, খুবই ইন্টারেক্টিভ ছিল আজকে। আমরা অনেক কিছু শিখে, অনেক কিছু লার্নিং ছিল আমাদের। So I would like to thank আমাদের জিয়া ভাই and ওনার ফ্রেন্ড, ওনারা আমাদের আজকের লার্নিং গুলোকে সামারাইজ করে আমাদের সাথে শেয়ার করবে, এবং Jeva is really helping us organizing and coordinating assessments পাঠাচ্ছে। So thank you Jeva for that, and আশা করি আমরা প্রত্যেক মঙ্গলবার এভাবে দেখা হবে, আমাদের কথা হবে। So by saying that, Pez and শুভরাত্রি। Thank you very much. Thank you, শুভরাত্রি সবাইকে। Thank you very much. আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।